ডেঙ্গুর হটস্পটে পরিণত হয়েছে রাজধানীর মান্ডা নন্দীপাড়া এলাকা। খালের স্থির পানি, এডিসের অবাধ প্রজনন ক্ষেত্র, মশক নিধন কার্যক্রম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। বাংলা কিউআর কোডে ফুটপাতের দোকানেও ক্যাশলেস লেনদেন, 1% সার্ভিস চার্জ কেটে নেয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া। দীর্ঘমেয়াদে ব্যবসায়ীরাই লাভবান হবে বলছে কেন্দ্রীয় ব্যাংক। জুন মাসে ভুতুরে বিদ্যুৎ বিলে দিশেহারা নাটোরের প্রায় 5.5 লাখ গ্রাহক। পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নমানের সেবা নিয়ে অভিযোগ স্থানীয়দের। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। একটি হাসপাতালের একই ওয়ার্ডে পাশাপাশি শুয়ে আছেন একাধিক ডেঙ্গু রোগী। চিকিৎসা নিতে এসে দেখা গেল তাদের সবার ঠিকানা রাজধানীর একই এলাকা মান্ডা নন্দীপাড়া। কেউ প্রতিবেশী, কেউ বাড়িওয়ালা ভাড়াটিয়া, আবার কেউ একই মহল্লার বাসিন্দা। কেবল কাকতালীয় নাকি একটি নির্দিষ্ট এলাকায় এখন ডেঙ্গুর নতুন হটস্পটে পরিণত হয়েছে। বিস্তারিত থাকছে শারিয়া জামান পুলকের প্রতিবেদনে। হাসপাতালের শয্যা 500 আর প্রতি ফ্লোরে প্রায় 40টি করে বেড, কিন্তু সেই বেড আর রোগীর চাপ সামলাতে পারছে না। বেডের পাশে করিডোরে বা মেঝেতেই চলছে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা। এতে জানান দিচ্ছে বছর ঘুরে আবারও সেই প্রাদুর্ভাব দিচ্ছে মাথাচাড়া। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র যেন সেই সংকটেরই প্রতিচ্ছবি। প্রতিদিন বেডের সক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী ভর্তি হচ্ছেন। রোগীদের সঙ্গে কথা বলতে গিয়ে মিলল উদ্বেগজনক তথ্য। একই ওয়ার্ডের একাধিক রোগীর বাড়ি রাজধানীর মান্ডা বা নন্দীপাড়া এলাকায়। কেউ প্রতিবেশী, কেউ বাড়িওয়ালা বা ভাড়াটিয়া। ভিন্ন সময়ে আক্রান্ত হলেও সবার গন্তব্যই ঠেকেছে এই হাসপাতালে। মান্ডা থেকে আসছি আমি। এখন তো দেখা যাচ্ছে না ওখানে কোনো মশার ওষুধ দেওয়া হচ্ছে। মান্ডা আইসি আজকে 6 দিন ধরে। বটতলা থেকে এসেছি। ওখানে মনে করেন মশাটা একটু বেশি, মশার ওষুধ দেয় না তো তেমন। অনেক কালো জল আর অনেক নোংরা এখানটা, এর লেগে মশার উৎপত্তিটা বেশি। আমার ছেলের ডেঙ্গু হয়েছিল, এখন ওই মশার ওষুধ দেয় না, অল্প দিয়া এরা ভিডিও করে জায়গা। ওইখানে তেমনভাবে কোনো ডেঙ্গুর জন্য আপনার কোনো স্প্রে করা হয় না, যে ডেঙ্গু রিমুভার যে স্প্রে আছে ওইটা ওরকমভাবে করা হয় না। হয়তো দেখা যায় যে 6 মাসে একদিন আসে। রোগীদের অভিযোগের সত্যতা মিলেছে নন্দীপাড়া এলাকায় গিয়ে। খাল জুড়ে জমে থাকা ময়লা আবর্জনায় থেমে গেছে পানির প্রবাহ। সেই স্থির পানিতেই জন্ম নিচ্ছে মশা ও নানা রোগবাহী পোকামাকড়। শুধু খাল নয়, রাস্তার পাশের ড্রেনেও জমে থাকা নোংরা পানি যেন মশার অবাধ প্রজনন ক্ষেত্র। এলাকাবাসীর দাবি, দিনের বেলাতেও মশার উপদ্রব এতটাই তীব্র যে কয়েল জ্বালিয়ে রাখতে হয়। সন্ধ্যা নামলেই পরিস্থিতি হয়ে ওঠে অসহনীয়। অভিযোগ, খাল পরিষ্কার করা হয় না, আর মশক নিধন কার্যক্রমও একদমই নেই। দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে এই এলাকার ডেঙ্গু পরিস্থিতি। 8টা মশার কয়েল জ্বালানোর পরে, তারপরে মশারি টানানোর পরে আমি বৈশা মশা মারতে হয়েছে। আমার মনে হয় সিটি কর্পোরেশনের আন্ডারে এটা পড়ছে কিনা জানি না। আমরা মনে হয় যে সেই আদি যুগেরই একটা ইউনিয়ন কাউন্সিলে পড়ে রয়েছি। মশা কামড়ানোর জন্য আমার পড়াটা ইনফেক্ট হচ্ছে, আমি ভালো মতো পড়তে পারছি না, আমার মন বসছে না এটাতে। এখানে তো সরাসরি এখন নন্দীপাড়া জেনারেল হসপিটালই হয়ে গেছে, মানে মানুষ দূরে যাইতে পারে না বিদায় এখন হসপিটাল এখানে নিয়ে আসছে। আমি সকাল 7টায় থেকেই মশার কয়েল জ্বালায় থাকি, না হলে আমার হাত পা দুনো দিকে করে ফোলাই ফেলায়। তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, নন্দীপাড়া সহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত মশক নিধন অভিযান পরিচালনা করা হচ্ছে। তার দাবি, ঘনবসতি হওয়া এবং বাসিন্দাদের অসচেতনতাই ডেঙ্গু নিয়ন্ত্রণের সবচেয়ে বড় বাধা। মান্ডা এগুলো খুব ঘনবসতিপূর্ণ এলাকা তো, আর অনেক বেশি বস্তি। এরা হলো নোংরা আবর্জনা ফেলে রাখে। বৃষ্টির পানিতে ময়লাগুলো মধ্যে পানি জমে ডেঙ্গুর উৎপত্তি হয়। কিন্তু আমাদের প্রতিদিনের কার্যক্রম কিন্তু চলমান। যতই ওষুধ ছিটাই না কেন, মানুষ যদি এভাবে ময়লা করে রাখে তাহলে তো কোনো ভাবে আমরা ওয়ে আউট করতে পারবো না। সিটি কর্পোরেশনের দাবি, প্রয়োজনে এ এলাকায় অভিযান আরও বৃদ্ধি করা হবে। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, জনসচেতনতা ও নিজ নিজ বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখার দায়িত্ব সমান গুরুত্বপূর্ণ। শারিয়া জামান পুলক, এখন ঢাকা।
নগদ টাকার ঝামেলাহীন লেনদেন নিশ্চিতে মতিঝিলের ফুটপাথ জুড়ে এখন দেখা মিলছে বাংলা কিউআর কোডের। তবে লেনদেনে 1% ফি নির্ধারণ করায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে। বাংলাদেশ ব্যাংক বলছে, ফি কাটা হলেও এর সবচেয়ে বড় উপকারভোগী হবেন ব্যবসায়ীরা। বিস্তারিত নাইম কামালের প্রতিবেদনে। রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিল। পকেট থেকে মানিব্যাগ বের করার দিন শেষ হতে চলেছে এখানকার ফুটপাতের দোকানে। চা বিস্কুট থেকে শুরু করে জামাকাপড় সবই কেনা যাচ্ছে স্মার্টফোনের একটি স্ক্যানে। পেমেন্ট ব্যবস্থার এই আধুনিকায়নের নাম বাংলা কিউআর। বুধবার এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান। নিজেও কিউআর কোডের মাধ্যমে কেনাকাটা করে উৎসাহ দেন ক্ষুদ্র ব্যবসায়ীদের। কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য দেশের প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্কের আওতায় আনা। তবে শুরুতেই এই নিয়ে ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বড় একটি অংশের ক্ষোভের কারণ সার্ভিস চার্জ। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলার অনুযায়ী মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন 1% ফি নির্ধারণ করা হয়েছে, যা সরাসরি ব্যবসায়ীদের আয় থেকে কেটে নেওয়া হবে। ফলে ছোট দোকানদাররা একে বাড়তি বোঝা হিসেবে দেখছেন। লাভ হচ্ছে না, আমার 1000 টাকা কেটে নিচ্ছে, বারবার আমার মেসেজ দেখতে হইতেছে, আমার কাজ বাদ দিয়ে আমার ওই মোবাইল চেক পেতে হইতেছে। সেটা আমার হবে কেন? আপনার অনেক পকেটও ক্যাশ টাকা নাই, আপনার মোবাইলে আছে, দিতে পারছেন। এটা আমাদের গ্রাহকদের জন্য সুযোগ সুবিধা, আমাদেরও সুযোগ সুবিধা, বাকি বক্কা হচ্ছে না। এখানে সুবিধা পাচ্ছি আমরা, যেমন পেমেন্টে যেমন বাংতি টাকা যেই সমস্যাটা ছিল ওটা হচ্ছে না। যে পেমেন্ট দিতে আপনার দেখা গেছে আগে 100 টাকার জিনিস নিয়ে আপনার 500 টাকা নোট দিলে বাংতি টাকাটা দিতে আমাদের প্রবলেম হতো। এই কিউআর কোডে টাকা দেওয়াতে আমাদের বাংতি টাকাটা প্রবলেম হচ্ছে না। তবে বাংলাদেশ ব্যাংক বলছে ভিন্ন কথা। তাদের মতে শুরুতে কিছুটা অস্বস্তি থাকলেও দীর্ঘমেয়াদে এটি ব্যবসায়ীদের জন্যই ইতিবাচক। আমি একজন সাধারণ ক্রেতা, আমি 100 টাকার পণ্য ক্রয় করছি, আমি কিন্তু 100 টাকার বেশি দিতে হবে না, আমি 100 টাকাই দিব। কিন্তু যিনি মার্চেন্ট উনি 100 টাকার পরিবর্তে 99 টাকা পাবেন। আমরা আরেকটি সার্কুলার একটা লাইন সংযোজন করেছি, যে সকল প্রতিষ্ঠান এই মার্চেন্টদেরকে প্রমোট করতে চায় তারা ইচ্ছা করলে 1 টাকা ফিক্সড থাকবে, কিন্তু অন্য কোনোভাবে যদি ইনসেন্টিভাইজ করতে চায় তারা করতে পারবে। একজন ব্যবসায়ীকে বাংলা কিউআর নেয়ার জন্য নির্দিষ্ট ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর নির্দিষ্ট বাংলা কিউআরে আবেদন ফরম পূরণের 3-4 কার্যদিবসে পাওয়া যায় কিউআর কোড। ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা হলে বাংলা কিউআরের ব্যবহার বাড়ার আশা রয়েছে দেশ জুড়েই। নাইম কামাল, এখন, ঢাকা। ভুতুরে বিদ্যুৎ বিলে দিশেহারা নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির অন্তত 5.5 লাখ গ্রাহক। অন্যান্য মাসে 400 থেকে 500 টাকা বিল এলেও জুন মাসে তা বেড়ে গেছে প্রায় কয়েক গুণ। বিল বাড়লেও বাড়ছে না সেবার মান, এমন অভিযোগ স্থানীয়দের। তবে অতিরিক্ত বিল নিয়ে নানা যুক্তি দিচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি। জাহিদুল ইসলাম সুমনের ছবিতে আরো জানাচ্ছেন মাহবুব হোসেন। নাটোর শহরের চক বৈদ্যনাথ এলাকার পল্লী বিদ্যুতের গ্রাহক মমিনুল ইসলাম মিলন জুন মাসের বিল হাতে পাওয়ার পর তার চোখ যেন কপালে উঠেছে। বিগত মাসগুলোতে নিয়মিত 400 থেকে 500 টাকা বিল পরিশোধ করলেও জুন মাসে তার বিল এসেছে 3386 টাকা। হঠাৎ কয়েকগুণ বেশি বিল দেখে হতবাক তিনি। এটা হলো অস্বাভাবিক বিল। 450 টাকার বিল কি করে 3500 টাকা আসে? এই বিল পরিশোধ করেন, করে মিটার চেঞ্জের আবেদন দেন। আর কালকে আসছি, আজকে আবার আসছি। তার মতো অনেকেই ফুলবাগানস্থ পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর প্রধান কার্যালয়ে এসে ক্ষোভ ছাড়ছেন বিদ্যুৎ অফিসের ওপর। গ্রাহকদের অভিযোগ, সেবার মান বৃদ্ধি না করে জুন মাসকে টাকা কামানোর পথ হিসেবে বেছে নিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। প্রতি বছরই জুন মাসে অস্বাভাবিক বিলে দিশেহারা হয়ে পড়ে নিম্ন আয়ের মানুষ। সে সাথে ঘন ঘন লোডশেডিং তো নিত্যসঙ্গী। আমার হলো গড় বিল আছে 78 ইউনিট। সব কিছু করার পরও আমার এইবার বিল আমার 100 ইউনিট কেন বেশি দিল? সারাদিনে কারেন্ট থাকে না, তাহলে আমরা গরিব মানুষ, আমরা বাতাস খাবো কি দিয়ে, ঠান্ডা মতো চলবো কি করে? কিন্তু এত বিল আসার তো আমার কোনো প্রশ্নই আসে না। তাহলে এত বিল আসে কি করে ভাইয়া, বলেন আপনি? বিদ্যুৎ ঠিক মতো থাকে না, অথচ বিল আসে বেশি। তবে বিলের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে নানা যুক্তি দিচ্ছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি। সেই সাথে কেউ অভিযোগ করলে তার ব্যাপারটি বিবেচনার কথাও জানান তারা। পিক রেটটা জনগণের, যদি পিক রেটে কেউ ব্যবহার করে বিদ্যুৎ, তখন কিন্তু বিলটা বেশি আসবে। যদি সে অফ পিকে ব্যবহার করে তাহলে কিন্তু বিলটা কিন্তু কম আসবে। তো জনগণ এক্ষেত্রে পিক অফ পিকে অবশ্য খেয়াল করে না। যদি কেউ এভাবে আমাদের কাছে কমপ্লেন করে, আমরা তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি।
প্রতিবছর জুন মাস আসলেই এমন বিল বাড়ার যন্ত্রণা থেকে মুক্তি চান সাধারণ মানুষ। সেই সাথে প্রতিটি অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবিও তাদের। এখন নাটোর। নরসিংদীতে যত্রতত্র স্বল্প মূল্যেই মিলছে নিষিদ্ধ মাদক। এছাড়া ভিন্ন ভিন্ন দামে মিলছে দেশি বিদেশি মদ। মাদক সেবী সহ ছোট মাদক কারবারিরা ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে বড় বড় ডিলাররা। নরসিংদী থেকে রাকিবুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শিক্ষা ও শিল্পে সম্ভাবনার জেলা নরসিংদী। কথায় আছে বাতির নিচে অন্ধকার। এই জেলারও ঠিক তেমনই রয়েছে অন্ধকারের গল্প। এবারের গল্পে মাদক। গ্রাহক সেজে নরসিংদী শহর ও পার্শ্ববর্তী এলাকার মাদকের বিভিন্ন স্পটে চোখ রাখে এখন টেলিভিশন। নরসিংদী সদর এবং শিবপুরের সীমান্তবর্তী এলাকায় 2500 টাকায় পাওয়া যাচ্ছে ফেন্সিডিল জাতীয় নিষিদ্ধ কাশির সিরাপ, স্কফ, ইয়াবা প্রতি পিস 300 টাকা আর রমরমা বাণিজ্য গাজার। স্থানীয়দের অভিযোগ, বিদেশি মদ সহ প্রচলিত প্রায় সকল প্রকার মাদক কেনাবেচার অন্তত 50টি স্পট রয়েছে নরসিংদী শহরে। জেলা জুড়ে এর সংখ্যা অন্তত 10 গুণ বেশি। সবচেয়ে বেশি চাহিদা ইয়াবার। এই মাদকেই বেশি ঝুঁকছে কিশোররা। বল মাছ যদি 1-2টা ধরে তাহলেই নরসিংদী থেকে এই মাদকের এই যে বিস্তার হইছে এই বিস্তারটা বন্ধ হইব। 50 থেকে 60 জন মানে ব্যাপারী আছে নরসিংদী শহর, তারা নষ্ট করে দিতেছে রাতের আধারে, দিনে হুমানে বড়ি বেচতেছে। কোনো লিখিত অভিযোগ পাওয়া যায় বা কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ পাওয়া যায় তাহলে আমরা নিঃসন্দেহে সেটাকে অবশ্যই অ্যাড্রেস করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ব্যবস্থা নেওয়ার জন্য পাঠাবো। সম্প্রতি মাদক সেবী সহ ছোট মাদক কারবারিরা ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে রয়ে যায় বড় ডিলাররা। সচেতন মহলের অভিযোগ, মাদক কেনাবেচায় রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং প্রশাসনের সাপোর্টের কারণে অদৃশ্য থেকে যায় তারা। কারা মাদক বিক্রি করে এটা যেমন রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিরা জানে, পুলিশ জানে, সাধারণ জনগণ জানে। ঘটনা হচ্ছে সাধারণ জনগণের ক্ষমতা নাই, সক্ষমতা নাই ওই মাদক যারা বিক্রি করে মাদক বিক্রেতাদেরকে প্রতিহত করার। মাদক সহ সকল অপরাধ দমনে কাজ চলছে বলে দাবি পুলিশের। গত 6 মাসে 5000-এর বেশি সন্ত্রাসী, ডাকাত ও মাদক কারবারি সহ অন্যান্য আসামি ধরা পড়লেও এর মধ্যে মাদক সংশ্লিষ্ট কতজন তার কোনো স্পষ্ট তথ্য দিতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। জেলার তালিকাভুক্ত মাদক কারবারির সংখ্যাও জানা যায়নি। তবে বিপুল পরিমাণ ইয়াবা সহ অন্যান্য মাদক উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। যারা পরিবহন করছে, ক্যারি করছে তারাই ধরা পড়ছে, কিংবা ছোট যারা তারাই ধরা পড়ছে, এরকম না বিষয়টা। যারা বড় আছে, পৃষ্ঠপোষক আছে, তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসছি এবং এটা তো অব্যাহত একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলমান আছে। আমরা অচিরেই আরো দ্রুত দৃশ্যমান রেজাল্ট দেখাতে পারব। সম্প্রতি নরসিংদীতে মাদক কেনাবেচায় বাধা দেওয়ায় একাধিক যুবককে আহত করে মাদক কারবারিরা। নরসিংদী শহর এবং শহরের বাইরে পুরো জেলা জুড়ে দৈনিক ঠিক কত টাকার মাদক বিক্রি হয় তার খোঁজ কি কেউ রাখে? রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালে কোনোভাবেই ফিরছে না শৃঙ্খলা। দিন দিন বাসের সংখ্যা বাড়লেও সংস্কারের অভাবে বেহাল দশায় ভোগান্তি বেড়েছে। বারবার চিঠি দিলেও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না। তবে সিটি কর্পোরেশন বলছে সমস্যা সমাধানে শিগগিরই টার্মিনালটি স্থানান্তর করা হবে। আমিনুল ইসলামের ছবিতে আরও জানাচ্ছেন অমিত হাসান। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল। এখানে সেখানে বড় বড় গর্তে জমে রয়েছে পানি, তার মধ্যেই গাড়ি পার্কিং করছেন চালকরা। একই অবস্থা টার্মিনালটির ভবনটিরও। ছাদের পলেস্তারা খসে পড়ছে প্রতিনিয়ত, বাড়ছে দুর্ঘটনা ঝুঁকি। বরিশাল নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের বর্তমান চিত্র এটি। যেই টার্মিনালটি এখন দখল করেছে বড় বড় খানাখন্দ। পদ্মা সেতু চালু হওয়ার পরে এ অঞ্চলে বাসের আনাগোনা বেড়েছে প্রায় কয়েক গুণ, কিন্তু সে তুলনায় সংস্কার হয়নি এই নতুল্লাবাদ বাস টার্মিনালটির। হয়নি আধুনিকায়নের কাজ, যার কারণে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে প্রতিনিয়তই সমস্যায় পড়তে হচ্ছে বাস চালকদের। দীর্ঘদিন ধরে আমাদের এই বাস টার্মিনালে খাদা হয়ে গেছে বিভিন্ন জায়গায়, এবং বাস সেই জন্য কিন্তু জায়গা থাকতেও রাখা যাচ্ছে না। টার্মিনালের ভিতরে সংস্কার করে না, করবে কয় ভাঙ্গাচুরা গাতা, গাড়ি রাখা যায় না, হ্যাঁ গাড়ি ফাইসা যায়। ভাঙ্গাচুরা এই জায়গার পানি জমে, বৃষ্টি হইলে ঢুকতে কষ্ট হয়, বুঝছেন। তারপরে যানজট আসলে বাইরে অটো রিক্সার জন্য প্রবলেম হয়, থ্রি হুইলারের জন্য।
পদ্মা সেতু চালুর আগে নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাস চলাচল করত ৮০ থেকে ৯০টি। বর্তমানে সেই সংখ্যা বেড়েছে প্রায় ৩ গুণ। তবে এত বাস রাখার যথেষ্ট স্থান নেই টার্মিনালটিতে। বাস মালিক সমিতির অভিযোগ, সিটি কর্পোরেশনে বারবার চিঠি দিয়েও মেলেনি সুরাহা। আমরা প্রশাসন বলেন, সিটি কর্পোরেশন বলেন, প্রত্যেকেরই আমরা লিখিতভাবে সমস্যার জন্য জানাইছি, কি কি কাজ করতে হবে, ভিডিও চিত্র সহ তাদের কাছে দেওয়া হয়েছে। তারা এখন পর্যন্ত কিছুই করে নাই, শুধুই আমাদেরকে আশ্বস্ত করছে, করে দিচ্ছি। সিটি কর্পোরেশন বলছে বাস টার্মিনাল নতুল্লাবাদে থাকার কারণে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। সংস্কার নয়, বরং সমস্যা সমাধানে টার্মিনালটি দ্রুত স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। গড়িয়ারপাড় এলাকায় প্রায় ১১ একর জমির উপর স্থায়ী বাস টার্মিনাল নির্মাণের কাজ চলমান রয়েছে। বরিশাল বিভাগের 5টা জেলায়, বাকি 5টা জেলার গাড়ি চলাচল করে, যার জন্য ওই জায়গাটায় বাস স্ট্যান্ড যদি আছে দেখে কিন্তু ওখানে জ্যাম হয়। বাস স্ট্যান্ড পরিবর্তন করা হবে, এখান থেকে হয় কাশীপুরে হবে অথবা আমাদের সামনে যে গড়িয়ারপাড় যেখানে আমরা এখন কাজ করতেছি, এই দুই জায়গার এক জায়গায় আমরা পার্মানেন্টলি বাস স্ট্যান্ড করবো। এদিকে কাশীপুর এলাকায় ৩ বছর আগে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ৬ একর জমিতে নির্মাণ করা হয় নতুন বাস টার্মিনাল। তবে এখনও বাস বা যাত্রী কারো পদচারণাই পড়েনি সেখানে। অমিত হাসান, এখন, বরিশাল। সপ্তাহের ব্যবধানে জামালপুরে আলু ও পেঁয়াজের দাম কমেছে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত। প্রতি কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে আদা ও কাঁচামরিচের দাম। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জানাবেন এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম বেড়ে যাওয়ার কারণ কি, বিক্রেতারা কি বলছেন? উজ্জ্বল, জামালপুরে গত ১৫ দিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাত হওয়ার কারণে বেশ কিছু সবজি ক্ষেতের ক্ষতি হওয়ার কথা কিন্তু কৃষি বিভাগের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তার একটি প্রভাব কিন্তু এই খুচরা যে সবজির বাজার হচ্ছে সেই বাজারগুলোর একটি প্রভাব পড়তে শুরু করেছে। তবে ক্রেতা এবং বিক্রেতা সে উভয়ের সাথে কথা বলছে, অর্থাৎ যারা ক্রেতা রয়েছে এই হাটে তারা বলছে যে মূলত এই যে সবজির ক্ষতি হওয়ার একটি কারণে কিন্তু তাদের দৈনন্দিন যে বাজার ব্যবস্থা সেখানে তাদের একটি প্রভাব পড়ছে, বেশি দামে তাদেরকে সবজি ক্রয় করতে হচ্ছে। আর ব্যবসায়ীরা বলছে যেহেতু তাদের বেশি দামে ক্রয় করার কারণে তাদের কিন্তু একটু দাম বেশি তাদের বিক্রি হওয়ার একটি কথা তারা কিন্তু বরাবরই বলে থাকে। আরেকটি বিষয় বলা চলে, আজকে যে হাটটি রয়েছে অর্থাৎ সপ্তাহের ব্যবধানে আলু আজকে কিন্তু বিক্রি হচ্ছে 25 টাকা খুচরা, অর্থাৎ গত এক সপ্তাহ আগেও কিন্তু 20 থেকে 21 টাকায় কিন্তু আলু বিক্রি হয়েছে এই হাটে। আরেকটি বিষয় বলতে পেঁয়াজ কিন্তু আমরা দেখেছি গত এক সপ্তাহ আগেও আমরা দেখেছি পেঁয়াজ বিক্রি হয়েছে 40 থেকে 41 টাকা, কিন্তু সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে কিন্তু আজকে 35 থেকে 36 টাকা কেজি ধরে, অর্থাৎ সপ্তাহের ব্যবধানে 4 থেকে 5 টাকা মতো কিন্তু কমার একটি খবর কিন্তু আমরা পাচ্ছি। এটি স্বস্তির খবর। আরেকটি বিষয় বলা চলে যে কাঁচা মরিচের চাহিদা রয়েছে, সেই কাঁচা মরিচ কিন্তু গত এক সপ্তাহ আগেও কাঁচা মরিচ বিক্রি হয়েছে 120 থেকে 130 টাকা, সেই কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কিন্তু 150, 55 থেকে 60 টাকা পর্যন্ত কিন্তু আমরা কাঁচা মরিচ বিক্রি পাচ্ছি। আর পাশাপাশি আদার কথা জলপতি মশলা জাতীয় পণ্য, সেই আদাও কিন্তু বিক্রি হচ্ছে 180 থেকে 90 টাকা, অর্থাৎ গত এক সপ্তাহে কিন্তু কাঁচা সেই আদা বিক্রি হচ্ছে 130 থেকে 140, অর্থাৎ এই সপ্তাহের ব্যবধানে 40 টাকা মতো কিন্তু বাড়া একটি খবর আমরা পাচ্ছি। পাশাপাশি অন্যান্য যে সবজি রয়েছে বেগুন, করলা, ঢেঁড়স, শসা, এগুলোও কিন্তু 50 থেকে 60 টাকার বিক্রি খবর পাচ্ছে, অর্থাৎ সব ধরনের পণ্যই কিন্তু সবজি কিন্তু কাঁচা সবজি সেগুলো ঊর্ধ্বমুখী একটি খবর কিন্তু পাচ্ছে। এতে কিন্তু সাধারণ যে মানুষ হচ্ছে, নিম্নবিত্ত মানুষ হচ্ছে, তাদের কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে যাচ্ছে। এতে তাদের কিন্তু দৈনন্দিন বাজারে একটি বাজারের তালিকা সেটি কিন্তু লম্বা হচ্ছে, এতে সাধারণ মানুষ একটু কষ্টসাধ্য হচ্ছে। আরেকটি বিষয় বলা চলে, এই যে বাজার যে ঊর্ধ্বমুখী সেদিক থেকেও জেলা প্রশাসনের আমরা বা স্থানীয় প্রশাসনের কোনো মনিটরিং বা তদারকি দেখি না, কারণে কিন্তু বাজার বেড়ে যাচ্ছে একটি কারণ কিন্তু আমরা লক্ষ্য করেছি। আরেকটি বিষয় বলা চলে, এখন যেহেতু গ্রীষ্মকালীন কিন্তু অনেক সবজি হাটে আসে কিন্তু সেটি তুলনামূলক কম, অর্থাৎ আমরা বলতে পারি চাল কুমড়া, মিষ্টি কুমড়া, ডাঁটা শাক, সেগুলো কিন্তু দাম একটু ঊর্ধ্বমুখী, অর্থাৎ বলা চলে যেগুলো মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ, সেই সবজিগুলো কিন্তু এই মুহূর্তে 15 থেকে 20 টাকা হওয়ার কথা, সেই সবজি কিন্তু এখন 40 থেকে 45 টাকা মতো বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বলা চলে বাজার ঊর্ধ্বমুখী রয়েছে। এই ছিল জামালপুর থেকে সবজির সবশেষ তথ্য। উজ্জ্বল। জুয়েল রানা জামালপুর থেকে জানাচ্ছিলেন সবজির বাজারের খবর। এদিকে নওগাঁয় হাট বাজারে ঈদে বড় ধানের সরবরাহ বাড়লেও 2 সপ্তাহ থেকে দাম স্থিতিশীল রয়েছে। এদিকে কাঙ্ক্ষিত দাম না পেয়ে ক্ষোভ জানিয়েছেন কৃষকরা। নওগাঁর মহাদেবপুর উপজেলার চৌকুগড়ি হাট থেকে বিস্তারিত জানাতে যুক্ত আছেন আব্বাস আলী। আব্বাস, জানাবেন ধানের দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? উজ্জ্বল, আপনাকে জানিয়ে রাখি যে বেশ কিছুদিন আগেই ইরবর ধান কাটামাড়াই শেষ হয়েছে এবং
এখন ধানের ভর মৌসুম, আর এই ধানের ভর মৌসুম হয় হাট বাজারগুলোতে ধানের সরবরাহ বেড়েছে। তবে গত 2 সপ্তাহ থেকে ধানের সরবরাহ বেড়ে আসার কারণে দাম স্থিতিশীল রয়েছে। কৃষকরা বলছেন যেহেতু ধানের দাম তারা পাচ্ছে না, যার কারণে তারা এটিকে একটি সিন্ডিকেট বলে মনে করছেন। আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা চকগড়ি হাটে। এই হাটটি ভোরের আলো ফোটার পর থেকেই শুরু হয়েছে। এখানে ধানের দামের কথা যদি বলি, যে এখানে কাঠারি ভোগ ধান বিক্রি হচ্ছে 1570 থেকে 1600 টাকা পর্যন্ত। জিরাশাইল বিক্রি হচ্ছে 1300 থেকে 1350 টাকা এবং সুফলতা ধান বিক্রি হচ্ছে 1270 থেকে 1300 টাকা মন পর্যন্ত। এবং সবচেয়ে বেশি দামের যে ধান রয়েছে ছোট ধান আতপ ধান, সেটা 2600 থেকে 3000 টাকা মন দরে বিক্রি হচ্ছে। তবে যেহেতু এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে একটি এলসি চালুর সংবাদ তারা পেয়েছেন, যার কারণে তারা কম পরিমাণ ধান কিনছে। যদিও হাটে ধানের সরবরাহ বেড়েছে, যার কারণে তারা এই কম পরিমাণ ধান কেনার কারণে ধানের দাম স্থিতিশীল হয়েছে এবং দাম তুলনামূলক কম বলছেন এখানকার ব্যবসায়ীরা। আর কৃষকরা বলছেন যেহেতু এবছর আবহাওয়া খারাপ ছিল, যার কারণে তারা প্রতি বিঘাতে কমপক্ষে 3 থেকে 4 মণ ধান উৎপাদন কম পেয়েছেন। অর্থাৎ ধানের উৎপাদন খরচ বেশি হলেও এই প্রাকৃতিক দুর্যোগের কারণে ধানের ফলন কিছুটা কমে আসার কারণে তারা এখন ধারণা করছেন যে কিছুটা লোকসানের মুখে আছেন। যদি ধান 1500 টাকা মন হয় তাহলে তারা কিছুটা বিক্রি করে লাভবান হবেন বলে আশা করছেন, কারণ প্রতি বিঘাতে প্রায় 17 থেকে 18,000 টাকা পর্যন্ত খরচ হয়েছে। সেখানে তারা ধান পেয়েছেন 22 থেকে 24 মণ পর্যন্ত, যার কারণে তারা এই যে ধানের যে দর পতন কখনো কমছে কখনো বাড়ছে, ধানের যে একটি স্থির বাজার সেটি তারা পাচ্ছে না। যদি ধানের দাম 1500 টাকা পর্যন্ত তারা পেতেন তাহলে এই বিক্রি করে কিছুটা লাভবান হতেন বলে তারা জানিয়েছেন। এবং এখানকার এই হাটের যে একটি ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে যেহেতু এখানে কয়েকটি চাল উৎপাদনকারী বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, তারা তাদের নির্ধারিত যে একটি দাম রয়েছে সেই দামে এখানকার যারা এজেন্ট রয়েছেন সেই দামে তারা আসলে ধান কিনতে বাধ্য হন, যার কারণে যারা এজেন্ট রয়েছেন কৃষকদের কাছ থেকে তাদের এই বেঁধে দেওয়া দামে কৃষকদের কাছ থেকে ধান কেনেন, যার কারণে কাঙ্ক্ষিত দাম কৃষকরা পান না। এতে করে কৃষকরা আসলে ক্ষোভ প্রকাশ করেছেন। তো এই ছিল আমার কাছে এই ধানের দর দাম নিয়ে সবশেষ। নওগাঁ থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আব্বাস আলী। কৃষকদের ভাগ্য উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দেশজুড়ে চলছে খাল খনন কর্মসূচি। নওগাঁয় খাল পুনঃখননের মাধ্যমে কৃষকরা উপকৃত হতে শুরু করেছেন। খাল খননের ফলে সেচ সংকট দূরসহ বাড়ছে ফসলের উৎপাদনও। আব্বাস আলীর প্রতিবেদনে বিস্তারিত। নওগাঁর বক্তারপুরের প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ শ্যামপুর থেকে হরিপুর খাল। খালটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় তেমন কোনো কাজে আসছিল না স্থানীয়দের। তবে পুনঃখনন হওয়ায় আবারও প্রাণ ফিরেছে খালটিতে। খাল খননের ফলে কৃষকদের সেচ সংকট দূর হওয়া সহ বাড়ছে ফসলের উৎপাদন। খালটা খুললে আমাদের মনে করো মাঠের পানি ছাদ থেকে নেমে যাবে, আমাদের আবাদ খাত ভালো হইবে। ঈদের মৌসুমে অনেক ধান কাটতে পারিনি, অনেক ধান লস হয়ে গেছে, পানি নিষ্কাশন হচ্ছে না। এখন আবার খাল খুললে পানি চলে যাবে, আবাদ ভালো হয়ে যাবে। সদর উপজেলার হরিপুর গ্রামের কৃষক হাফিজুল ইসলাম তার আবাদি জমির 1.5 বিঘা জমি গ্রামের খালের পাড়ে, যেখানে সারা বছর তিনি শাকসবজি ও ভুট্টার আবাদ করে থাকেন। আশপাশে গভীর বা অগভীর কোনো নলকূপ না থাকায় খালের পানি ভরসা। এখন শ্যালো মেশিনের মাধ্যমে যে কোনো সময় ফসলে সেচ দিতে পারছেন তিনি। মোটর লোকে যায় টানান লাগে, হ্যাঁ আজকে ক্যালকালের পরের দিন এই করতে করতে 2-3 দিন চলে যায়। এখন আমরা সুবিধা পেয়েছি মোটর দিয়ে, না হলে শ্যালো দিয়ে সিঁচতে পারবো। জেলায় বেশ কয়েকটি খাল পুনঃখনন প্রকল্প হাতে নিয়েছে সরকার। ইতিমধ্যে খালগুলো পুনঃখননের কাজ শেষ হওয়ায় দূর হয়েছে দীর্ঘদিনের জলবদ্ধতার সমস্যা। খাল খনন হয়ে গেছে, পানি আমরা বেশি পাচ্ছি, পাওয়াতে আমাকে জমির সেচ দেওয়া হচ্ছে। এখন পানিও থাকছে, সিঁচা খোরাও করা পারবে, ছাগলের এলা গোসল করে দেওয়া হয়, নিজের হাতে কাজকর্ম করা হয়, এখন একটু সুবিধা হয়েছে আমার। খালগুলোতে মাছ উৎপাদন ও হাঁস পালন সহ নানা আয়ের উৎস তৈরি হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। শুষ্ক মৌসুমে অনেক পানি পাবে এবং এই পানিটাকে তারা শস্য খাতে কাজে লাগাবে। এছাড়াও আমাদের খালের 2 পাশে পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণ করা হচ্ছে, যেটা পরিবেশের ভারসাম্য রক্ষায় অনেক সহায়তা করে। খালের পাড়ের উপরে যে আমাদের বনজ গাছ বা ফলজ গাছ
এগুলো আমরা বা সবজি আমরা কিন্তু এখান থেকেও একটা অর্থনৈতিকভাবে বেনিফিটেড হবে বা কৃষকরা বেনিফিটেড হবে। সার্বিক অবস্থায় এই খাল খননের মধ্যে দিয়ে বাংলাদেশের অর্থনীতিতে একটা ব্যাপক পরিবর্তন আসবে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য মতে জেলায় 13টি খাল পুনঃখনন করা হচ্ছে, যার দৈর্ঘ্য প্রায় 24.8 কিলোমিটার। বরাদ্দ ধরা হয়েছে 8,70,39,397 টাকা। আব্বাস আলী, এখন নওগাঁ।